স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার প্রিন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আমরা জানি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রায়শই স্পিচ ডিলে থাকে। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের মধ্যে যারা ভার্বাল এবং যারা নন ভার্বাল উভয়ের মধ্যে এটি লক্ষ্য করা যায়। শিশুদের স্পিচ ডিলের অনেকগুলো কারণের মধ্যে অ্যাপ্রাক্সিয়া একটি অন্যতম কারণ। অটিজম থাকার কারণে শিশুর এমনিতেই যোগাযোগে অনীহা থাকে বলে এই সমস্যাটি বেশিরভাগ অভিভাবকই খেয়াল করেন না। ফলে অ্যাপ্রাক্সিয়ার সমস্যাটি লুকায়িতই থেকে যায়। অটিজমে আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় 2/3 মধ্যেই এই অ্যাপ্রাক্সিয়া সমস্যাটি রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই বিষয়টি সম্পর্কে জানব। পাশাপাশি আমাদের সাথে আছেন একজন সাহসী মা। আমরা তার কাছ থেকে তার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুটিকে নিয়ে তার এই সাহসী পথ চলার অভিজ্ঞতার কথা শুনব। চলুন দর্শক, আমরা তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন জান্নাতুল ফেরদৌস, কনসালটেন্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগ, সিএস কেয়ার লিমিটেড। আরও আছেন তানিয়া রহমান এবং তানিয়া রহমানের বিশেষ শিশু মোহাম্মদ শেহজাদ বিন রহমান তারাজ। চলুন দর্শক, চলে যাই মূল আয়োজনে। শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। তানিয়া, তারাজের এখন বয়স কত? তারাজের এখন বর্তমান বয়স হচ্ছে 4 বছর 2 মাস। ও কি কথা বলতে পারে? জি না, কথা ও বলতে নন পারে ভার্বাল। না। জি। দর্শক, এই মুহূর্তে আমরা তারাজের সাথে একটু পরিচিত হই। তারাজ, কেমন আছো? তারাজ, হ্যালো তারাজ, কেমন আছো? আমি ভালো আছি। বাহ, আমরা বুঝতে পারছি তারাজ ভালো আছে। সালাম দি বাবা। হ্যাঁ, আন্টিকে ও, সালাম। তারাজ সালামও দিতে পারে? হ্যাঁ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম তারাজ। খুব ভালো লাগছে। তারাজ কি কি করতে পছন্দ করে বাসায়, আমি একটু শুনি তো। হ্যাঁ, তারাজ খেলতে পছন্দ করে, তারাজ ঘুরতে পছন্দ করে। আচ্ছা। তারাজ গাড়ি দিয়ে খেলতে অনেক পছন্দ করে। গান শুনতে পছন্দ তারপরে করে তারাজ? গান শুনতে পছন্দ করে। গান শুনতে তারপরে- পছন্দ করে তারাজ? গান শুনতে পছন্দ করে। তারপরে তারা সুইং করতে অনেক পছন্দ করে। বাহ, সুইংও করে? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো লাগছে যে তারাজ অনেক কিছু পছন্দ করে। আর তারাজ বাসায় কি কি কাজ করে একটু শুনি। তারাজ, একটু শুনি। হ্যাঁ হ্যাঁ, তারাজ হ্যাঁ, আমি কি কি কাজ হ্যাঁ। করে, তারাজটা কি কি কাজ করে? তারাজটা একটু ড্রয়িং শুনি তো। করতে পারে, তারাজটা ক্রিকেট খেলতে পারে, বাবা। ফুটবল খেলতে পারে। এতগুলো খেলা খেলতে তারপরে পারে আমরা তারাজ? গোল করতে পারি, সোজা দাগ দিতে পারি, তারপরে জায়গার জিনিসগুলো রাখতে পারি, জিনিসপত্র আমরা গুছিয়ে বুঝতে রাখতে পারি। পারছি যে তারাজ আসলে অনেক অনেক কাজ করতে পারে। খুব ভালো লাগছে। তারাজ, কেমন লাগছে আজকে এখানে এসে তোমার? মানে অনেক এই যে ভালো বাবা মার লাগছে। সাথে এখানে এসেছো, তোমার কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে? হুম। বাহ, আমাদেরও খুব ভালো লাগছে। আমরা খুব খুশি তারাজকে আমাদের সাথে পেয়ে। তানিয়া রহমান, তারাজকে নিয়ে এই যে আপনি পথ চলছেন, এখানে আসলে পরিবার থেকে কি ধরনের সাপোর্ট পাচ্ছেন? আসলে আমি অনেক লাকি যে আমি ফ্যামিলি থেকে অনেক ভালো সাপোর্ট পাই। শুধু যে আমার বাবা মা সেটা বলবো না, আমার বাবা মা, আমার হাজবেন্ড, আমার শ্বশুর বাড়ির সবাই, মানে সবাই এই জিনিসটাকে অনেক ভালোভাবে একসেপ্ট করছে, যেটা আসলে জেনারেলি আমরা দেখি যেটা হয় না, যে ফ্যামিলি থেকেই বাচ্চাগুলো অনেক অবহেলিত হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আসলে আমার ক্ষেত্রে কখনো হয় নাই। তারা যখন ফার্স্ট শুনছে, মানে তারা আসলে কখনোই এই ধরনের ইয়েটা খুবই সাপোর্টিভ ছিল সব সময়। আর একটু বলি যদি, যে আমার শ্বশুরবাড়ি কিন্তু গ্রামে, তো তাদের আসলে এই জিনিসগুলো বোঝার কথা না। আর তাদেরকে যখন আমি এই জিনিসগুলো বুঝাই করি, তারা কিন্তু আমার তারাজকে অনেক বেশি মানে সাপোর্ট করে, মানে যেভাবে যা করার দরকার সব কিছু, মানে ওর প্রতি মানে স্পেশাল যে কেয়ারিং বিষয়গুলো, সেই জিনিসগুলো আমার বাবা মারও আছে। সাথে আমি আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকেও দেখছি যে হ্যাঁ, ওনারাও মানে এই ব্যাপারটা অনেক বেশি সাপোর্টিভ, মানে ওনারাও অনেক বেশি মানে আমাকে কখনো মানে হার্ট করা বা ওকে কোনো কিছুতে আচ্ছা। অবহেলা করা, এইগুলো আমি কখনো দেখি নাই। দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা তারাজকে বিদায় জানাচ্ছি। এই কারণে আসলে তারাজের অবস্থাটা তো এমন না যে অনেকক্ষণ সে স্থির হয়ে বসে থাকবে। তারপরও সে অনেকক্ষণই ছিল তার মায়ের কোলে বসে আমাদেরকে সহযোগিতা করছিল। তারাজকে অনেক ধন্যবাদ। ঠিক আছে তারাজ, আমরা টাটা করে দিই। টাটা। তুমি অনেক ভালো থেকো। অনেক শুভকামনা তারাজ তোমার জন্য। আর আমরা অনেক হ্যাপি তোমাকে পেয়ে আজকে আমাদের অনুষ্ঠানে। তানিয়া রহমান, ঠিক কত বছর বয়সে আপনি বুঝতে পারলেন যে তারাজের মধ্যে সমস্যা আছে? প্রায় 1 বছর। তখন দেখতাম যে ও মানে একা একা খেলতে পছন্দ করে, আর হচ্ছে ঘুরতে পছন্দ করে। আমাদের সাথে ওর কোনো ইন্টারাকশন নাই, ওকে হচ্ছে ওর আই কন্ট্যাক্ট নাই, তারপরে অ্যাটেনশন নাই, ওকে ডাকলে সে তাকাচ্ছে না, মানে ওর নিজের একটা জগৎ আছে,
সেই জগতেই ও থাকতে খুব পছন্দ করে। তো যখন আমি এটা দেখলাম তখন আমার মনে হলো যে হ্যাঁ, ওর মধ্যে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। তো ও আর 10টা বাচ্চার মতো না। তো এই জিনিসগুলো যেহেতু আমি জানি না, যে আর আমাদের ফ্যামিলিতেও জিনিসগুলো যেহেতু নেই, তো আমি তো একেবারেই নতুন, আমি কি করব, কোথায় যাব। তো এরকম করতে করতে আমি হঠাৎ টিভিতে একটা প্রোগ্রাম দেখি। তো ওখানে দেখলাম যে স্পিচ ডিলি নিয়ে কথা বলছে। দেখার পরে আমি আর দেরি না করে, ও তখন 13 মাস, তখন আমি ফার্স্ট ওকে শিশু বিকাশে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ওদেরকে যখন দেখাই আউটডোরে, তো ওখানে ম্যাডাম বললো যে হ্যাঁ, ও এখন অনেক ছোট, তো ওরা আসলে এইচডি টেস্টে তখনও কিন্তু আমাকে বলে নাই কিছু, আচ্ছা। জাস্ট বললো যে হ্যাঁ, ও এখনো ছোট, আপনি হচ্ছে আই কন্ট্যাক্টের জন্য কিছু জিনিস দিয়ে দিল, যে বাবলস নিয়ে খেলবেন, কালারফুল জিনিসগুলো নিয়ে খেলবেন, ওর আই লেভেল বরাবর কাজ করবেন, অ্যাটেনশনের জন্য কিছু টাস্ক দিয়ে দিল, এভাবে এভাবে করবেন, আর হচ্ছে বডি ব্রাশিং কিভাবে করতে হবে সেটা দেখালো, এতটুকুই বাস। আর হচ্ছে ওরা প্রায় 6 মান্থ পর একটা ডেট দিল, যে তখন আবার দেখানোর জন্য। তানিয়া, যে মুহূর্তে তারাজের অটিজম ডায়াগনোসিস হলো, সেই মুহূর্তের আপনার অনুভূতিটা জানতে চাই। সেই মুহূর্তটা যদি বলতে চাই, কি বলবো, এক কথাই শেষ হবে না আসলে। যখন ডক্টর ফার্স্ট বলল যে ASD, অটিজমটা শুনে এর পরের জিনিস তো আসলে আমার মাথায় ঢুকে নাই। অটিজম শুনেই ওই যে শুধু মনে হলো যে আমার বাচ্চার কেন, কেন আমি, মানে আমি কি পাপ করলাম, আমার বাচ্চার কেন এমন হবে, আমি কি আমার বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারবো না, যেটা জেনারেলি আমাদের প্রত্যেকটা বাবা মার একটা স্বপ্ন থাকে, যে আরও যেহেতু ফার্স্ট বেবি, সো ওকে নিয়ে তো আমার অনেক স্বপ্ন, যে ওকে আমি এটা করব ওটা করব। তো যখন এটা শুনি তখন মুহূর্তেই মানে মাথায় আকাশ ভেঙে পড়ে। আর আরেকটা ব্যাপার যেটা আপু, যে আমার সাথে যেটা হয়, যেহেতু আমার হাজবেন্ড চিটংয়ে জব করে, তো চিটংয়ে থাকতো আর আমি ঢাকাতে, তো এই যে কথাগুলা সব কিছুই মানে আমার উপর দিয়ে যেত, যে ও আর কথা বলতে পারবে না, বা ওর অটিজম, আপনারা মেন্টালি প্রিপেয়ার্ড হন, ও কখনো ভালো হবে না, ও কখনো মেইন স্ট্রিমে যেতে পারবে না। হ্যাঁ, মানে যত যা কিছু আছে সব কিছুই আসলে আমার উপর দিয়ে যেত ঝড়গুলো আর কি। তো ওইখান থেকেই পথ চলা, হাল তো ছাড়ি নাই, এখনো স্ট্রাগল করে যাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ হয়তো আমার ছেলেকে একদিন, ঠিক আছে, ওর ডক্টর ইঞ্জিনিয়ার হবে না সেটা আমি জানি, কিন্তু হ্যাঁ, ও হয়তো ওদের ভিতরেও যে ইয়া থাকে, ওদের ভিতরে যে দক্ষতা থাকে, সেটা দিয়ে হয়তো ওরা কোনো না কোনো কিছু অবশ্যই করতে পারবে, আমার সেই বিশ্বাস আছে। এই জন্য আপনাকে সাহসী মা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছি, যে আপনি আসলে একজন সাহসী মা, যে তার বাচ্চার এই সীমাবদ্ধতাগুলোকে মেনে নিয়েছেন, মেনে নিয়ে হাল ছাড়েননি। ও যখন 4 বছর প্রায়, তখন হচ্ছে আমার একটা গ্রুপ আছে, ওখানে আমি বিভিন্ন পোস্ট দিই। তো ওখানে আমি বিভিন্ন আর্টিকেল দেখতে দেখতে তখন অ্যাপ্রাক্সিয়ার নামটা আমি ওইখান থেকে জানতে পারি। তখন মনে হলো যে মেবি এইটার কারণে ওর স্পিচটা আটকে আছে। তো আমি যেহেতু থেরাপিস্ট না, তো আমি তো এত কনফিডেন্টলি বলতেও পারছি না। দেন আমি আমার থেরাপিস্টের সাথে কনসাল্ট করি, করার পরে ওনারা বললো যে হ্যাঁ, ওর এটার জন্য স্পিচটা আটকে আছে। আচ্ছা, তাহলে এই অ্যাপ্রাক্সিয়ার জন্যই তার স্পিচটা আটকে আছে। আমরা আরও শুনবো আপনার কাছ থেকে। তো চলে যাব আমাদের আজকের বিশেষজ্ঞ জান্নাতুল ফেরদৌসের কাছে। জান্নাতুল ফেরদৌস, আমরা এতক্ষণ শুনছিলাম তানিয়া বলছিলেন যে তার শিশুটির কথা বলে না, সে নন ভার্বাল, তার অ্যাপ্রাক্সিয়া আছে। আমরা আপনার কাছে এই অ্যাপ্রাক্সিয়া বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ মুনিরাপা আপনাকে প্রশ্নটির জন্য। অ্যাপ্রাক্সিয়া হচ্ছে একটি মোটর কোঅর্ডিনেশন প্রবলেম, অর্থাৎ আমরা যখন কোনো ইনস্ট্রাকশন, সেটা অ্যাপ্রাক্সিয়া 2 ধরনের হতে পারে। অ্যাপ্রাক্সিয়া অফ স্পিচ অর্থাৎ কথার অ্যাপ্রাক্সিয়া হতে পারে, এছাড়া হচ্ছে লিম্বিক অ্যাপ্রাক্সিয়াও হতে পারে। লিম্বিক বলতে হচ্ছে শারীরবৃত্তীয় হতে পারে, অর্থাৎ আমার কোনো একটা জিনিস এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রাখতে হবে, সেইটা যে কোঅর্ডিনেটেড ওয়েতে হওয়া উচিত আমি সেভাবে করে করতে পারছি না। অর্থাৎ আমি এই গ্লাসটা বা এই কলমটা এখান থেকে তুলে নিয়ে এখানে রাখবো, কিন্তু আমি সেটা বুঝতে পারছি এখানে রাখতে হবে, কিন্তু আমি রাখতে পারছি না। একইভাবে যখন আমরা কথা বলতে চাই, তখন আমাদের হচ্ছে জিহ্বা, ঠোঁট, দাঁত, এগুলো এক এক শব্দের জন্য বা এক একটা সাউন্ডের জন্য এক এক জায়গায় নিতে হয়। সো সেই আওয়াজগুলো আমরা সঠিক জায়গায় নিতে পারছি না, তখন তার সমস্যা হয়ে যায়। সো সেটাকে আমরা অ্যাপ্রাক্সিয়া অফ স্পিচ বলে থাকি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ফিরবো আপনার কাছে আরও কিছু প্রশ্ন নিয়ে। চলে যাচ্ছি আমরা এখন তানিয়া রহমানের কাছে। তানিয়া রহমান, যে মুহূর্তে আপনি জানলেন যে ASD আছে বাচ্চার এবং অ্যাপ্রাক্সিয়া আপনি জেনে ফেললেন, তো সেই সময় থেকে কিভাবে কাজ করছেন সেই বিষয়গুলো জানবো আপনার কাছ থেকে। তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও।
দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আমরা আবার ফিরে যাচ্ছি আলোচনায়। তানিয়া, যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বাচ্চার কথা ডেভেলপমেন্টের জন্য আপনি কি করছেন? ওর হচ্ছে ব্রেনে যাচ্ছে, বাট সেটা আসলে এক্সিকিউশনের জন্য তো ব্রেনে লুজ করে যাচ্ছে, এই জন্য ওর কথাটা আসতেছে না। তো এই যে ছোট ছোট সিলেবল থেকে ট্রাই করতে বলছে, লাইক বা, তা, বা আমরা যে সারেগামা, তারপর হচ্ছে ABCD, একদম মানে ফার্স্ট সিলেবল, দেন সেকেন্ড সিলেবল, দেন অ্যাড করো থার্ড, এইভাবে করে, মানে লাইক আমি ওকে এখন বলতে পারি না যে বল দাও বল, এইভাবে করে ওকে এখন কখনো স্টার্ট করা যাবে না। এখন হচ্ছে ওকে এখন খুবই ছোট ছোট সিলেবল দিয়ে ট্রাই করতে হবে। তারপরে হচ্ছে আরেকটা যেটা বলছে ভোকালাইজেশন, যেমন আ, ই, উ, ও, এই টাইপের। হ্যাঁ, তো ও এখন মাশাআল্লাহ আ, ই মোটামুটি করতে পারে, ও করতে পারে, উটা এখনো ওভাবে আসে নাই। আর হচ্ছে কিছু ওই যে ওরাল এক্সারসাইজ, যেগুলা প্রেসার দেয়া জিহ্বায় বিভিন্ন ভিতরে কোনো কিছু দেয়া, মধু হতে পারে বা ধরেন গুঁড়া দুধ, এই টাইপের। তো তখন হচ্ছে ওর মাসলগুলো অনেক বেশি মুভ করবে, এরকম করে করে যখন ও জিনিসটা করবে, টাং মাসল, টাঙেরও মুভমেন্ট হবে, টাঙের মুভমেন্ট হবে, এই টাইপের কিছু জিনিস আমাকে শিখিয়ে দিয়েছে যে এগুলা দিতে। আর হচ্ছে কিছু বাইরের মেসেজ দিতে বলছে। তো এখন আমি বেসিক্যালি এই কাজগুলাই করছি। এর ফলেই দেখা যাচ্ছে যে তারা কিছু কিছু হ্যাঁ, শব্দ, কিছু কিছু লাইক এখন রিসেন্টলি ও এখন বাবলিং করা স্টার্ট করছে, লাইক ও বা বলে, তা বলে, দি বলে, দে বলে, যা বলে, তারপর হচ্ছে আম্মা বলে, আব্বা বলে, এগুলা মোটামুটি ওর মধ্যে ছিল সবসময়। তো রিসেন্ট দেখা যাচ্ছে হ্যাঁ এটা একটু বাড়ছে, যেমন মাঝখানে অনেক সাইলেন্ট ছিল, তো তো এখন দেখা যাচ্ছে এগুলা করার ফলে ও এই টাইপের সাউন্ডগুলো এখন করছে। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ তানিয়া আপনাকে। জান্নাতুল ফেরদৌস, তানিয়া রহমান বলছিলেন যে বাচ্চার এই স্পিচ আসার জন্য অনেকগুলো কাজ করছে, তার মধ্যে একটা এক্সারসাইজও আছে, যেমন টাং এক্সারসাইজ প্লাস আদার্স আমরা যেটা শুনলাম। আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে আসলে যখন বাচ্চার মধ্যে এই ধরনের সমস্যা দেখা দিবে বা অ্যাপ্রাক্সিয়া আছে যখন জানবে, তখন আসলে অভিভাবকের কি করণীয়? প্রথমত অভিভাবক যদি হচ্ছে কনফার্ম হয় যে হ্যাঁ বাচ্চার অ্যাপ্রাক্সিয়া আছে, তাহলে প্রথম যেটা করতে হবে তাকে অনেক বেশি সেম জিনিস রিপিটেটিভ টাস্ক করতে হবে। অর্থাৎ একই বিষয়কে বারবার উচ্চারণ করা অথবা একই কাজকে বারবার করা। যেহেতু আমার জিহ্বা অথবা গলা অথবা দাঁত, এই সকল অর্গানগুলোতে বা এই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলোতে কোনো অসুবিধা নেই। সো যখনই আমার সমস্যাটাই হচ্ছে আমার স্নায়ুতন্ত্র থেকে, অর্থাৎ এই নির্দিষ্ট অঙ্গের প্রতি, অর্থাৎ যে মোটর ফাংশনটুকু, সেই মোটর ফাংশনটুকু ব্যাহত হচ্ছে। সো আমি যদি প্রতিনিয়ত এই একই টাস্ক বারবার করতে যাই, তখন কিন্তু আমার এটা একটা অভ্যস্ততায় পরিণত হবে এবং সেই অভ্যস্ততা থেকেই কথা বলাটাকে আরেকটু ত্বরান্বিত হবে। এবং এই ক্ষেত্রে যাদের অ্যাপ্রাক্সিয়া আছে খুব ভালো কাজ করে সেটা হচ্ছে মিউজিক। অর্থাৎ আমি যদি একটা জিনিস সুরে সুরে বাচ্চাটাকে বলানোর চেষ্টা করি, তাহলে সে একটি নির্দিষ্ট সময় পায় এবং সময়টা কিন্তু বেশি হয়। অর্থাৎ আমি পাতা বলতে যেই সময় লাগবে, আমি যদি পাতা বলি তার চেয়ে কিন্তু বেশি সময় লাগছে। সো আমার ব্রেন সেটাকে প্রসেস করে নিয়ে উচ্চারণটা করতে আমার বেশি সুবিধা হবে। এবং যেহেতু বাচ্চারা অটিজম আছে, তারা কিন্তু মিউজিকের ব্যাপারে একটু অনুরক্তই হয় এবং তারা ভক্ত হয়, তাদের ভালো লাগে। সো যখন সেই মিউজিকের তালে তালে বা মিউজিকের সাথে যদি আমি কোনো কিছু বাচ্চাকে উচ্চারণ করানোর জন্য অনুপ্রাণিত করি, তখন দেখা যায় কি বাচ্চারা সেই আওয়াজটা করতে পছন্দ করে। এবং এইভাবে করেই কিন্তু বাচ্চাকে আরো অনেক বেশি শেখানো যায়। এর বাদেও যদি আমি স্পিচ টাস্ক বাদ দিই, স্পিচ টাস্ক বাদ দিয়েও যেহেতু আমাদের হচ্ছে ওরাল মোটর যে মুভমেন্টগুলো আছে, তারাজের আম্মু যেগুলো বলছিল যে হ্যাঁ জিহ্বা এদিক ওদিক নেওয়া, গাল ফুলানো, সো এই সকল বিষয়গুলো যদি করতে থাকে, প্রথমত হচ্ছে বাচ্চার স্পিচের হচ্ছে প্রথম ধাপগুলো আসলে ডেভেলপ করবে। অর্থাৎ বাচ্চার সিলেবল লেভেল ডেভেলপ করবে। সিলেবল লেভেল ডেভেলপ করার পরে কিন্তু আমরা যাবো হচ্ছে ওয়ার্ড লেভেলের দিকে। সো এরকম যদি ভেঙে ভেঙে প্রচুর পরিমাণ সিলেবল ডেভেলপ করা যায়, অর্থাৎ যতগুলো সিলেবল আছে বাংলায়, সেই সবগুলো সিলেবল ডেভেলপ করার পরেই কিন্তু আমি এই সিলেবল ভাঙা ভাঙা সিলেবলগুলোকে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে একটা কিন্তু শব্দ তৈরি করতে পারি। প্রথমে হচ্ছে সিঙ্গেল সিলেবিক ওয়ার্ডগুলো আমি বলবো, তারপরে কিন্তু হচ্ছে 2 সিলেবেলে যেসব শব্দগুলো আছে আমরা সেগুলো বলানোর চেষ্টা করব। ধীরে ধীরে আমরা 3 সিলেবেলের দিকে যাব। নর্মালি যদি আমি এরকম ভেঙে ভেঙে করি, তাহলে শিশুর ক্ষেত্রেও সেটা কিন্তু সুবিধাজনক হয়। কারণ হচ্ছে একটি বাচ্চা যখন দেখতে পায় যে সে একটি প্রথম সাউন্ডটুকু বা প্রথম সিলেবলটুকু, শব্দাংশটুকু সে সুন্দরভাবে বলতে পারছে, সে কিন্তু অনুপ্রাণিত হয় যে দ্বিতীয় শব্দটুকু বলার জন্য। এবং এইভাবে করে তাকে যদি আমি প্রতিনিয়ত রেইনফোর্স করি অথবা তাকে যদি উৎসাহ দিই সঠিকভাবে বলার জন্য, তখন কিন্তু সে দেখা যাবে হচ্ছে একটি সম্পূর্ণ শব্দ বলতে পারবে এবং শব্দ বলার পর সে কিন্তু ধীরে ধীরে বাক্যও বলতে পারবে। এবং রিপিটেটিভলি যদি সেম টাস্কটুকু করানো হয়, তাহলে কিন্তু অ্যাপ্রাক্সিয়া থেকেও একটি বাচ্চার কথা বলা সম্ভব। অনেক ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস। আপনার কাছে আমরা আবারও ফিরবো, চলে যাচ্ছি তানিয়া রহমানের কাছে। তানিয়া রহমান, আমরা এবার তারাজের বাবার কথা শুনতে চাই। বাবার সাথে ছেলের ইন্টারাকশনটা কিরকম? বাবার সাথে ওর ইন্টারাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো।
মানে ওর বাবা অফিস থেকে আসলে মানে ওর একটা ইয়া থাকে, ও সারাদিন ধরে ওয়েট করে যে আমি সারাদিন এত কাজ করছি, সো সন্ধ্যার পর থেকে সে বারবার দরজার দিকে ছুটে যায়, মানে তার বাবা কখন বেলটা টিপ দিবে সে দরজা খুলবে। তার মানে বাবাকে সে মিস হ্যাঁ, করে। সে বাবাকে সারাদিন ধরে মিস করছে। তো যখনই তার দরজাটা খুলে দেওয়া হয়, মানে তার ফার্স্ট কাজ হচ্ছে সালাম দেয়া। তো সে তার বাবাকে সালাম দিবে, আচ্ছা। দেখবে যে হাতে কিছু আছে কিনা, তার জন্য কিছু আছে কিনা সেটা সে খুঁজবে, মানে সে সেটা বুঝে দেন ওর বাবা আসলে তখন আর মানে আমার সাথে তখন আর কোনো ইয়া থাকে না, তার বাবাই তখন তার দুনিয়া হয়ে যায়। তার বাবার সাথে মানে সন্ধ্যার পর থেকে যে টাস্কগুলো করানো হয় বেসিক্যালি ওর বাবাই ওকে করায়। সঠিকভাবে বিকাশ ঘটাতে চাই, তবে বাবা মা দুজনকেই। সমান দায়িত্ব নিতে হবে এবং সমানভাবে কাজ করতে হবে। বাচ্চার জন্য যদি বেস্ট টয় বলেন, সেটা আমি বলবো অ্যাজ এ প্যারেন্টস উই আর দ্য বেস্ট টয় ফর আওয়ার চাইল্ড। তো আমরা যদি ওকে কোয়ালিটি টাইমটা দিতে পারি, আমার মনে হচ্ছে যে হ্যাঁ প্রত্যেকটা বাচ্চায় অনেক বেশি ইমপ্রুভ করে যাবে। ধন্যবাদ আপনাকে। জান্নাতুল ফেরদৌস, আপনি এতক্ষণ তারাজকে দেখছিলেন, আপনার কি মনে হচ্ছে তারাজ এখন কোন অবস্থানে আছে? প্রথম ধাপটা কিন্তু সে অতিক্রম করেই ফেলেছে। সো এখন হচ্ছে আরেকটু ধৈর্য ধরার বিষয়, এবং যেহেতু এটা আসলে শিশুর বিকাশের সাথে জড়িত এবং শিশুর চেষ্টা লাগবে, সেই সাথে শিশুর অভিভাবকের অনেক শ্রম, ধৈর্য, এই বিষয়গুলো এটার সাথে জড়িত। সো সেই জন্য আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে ধৈর্য ধরে এবং যদি লেগে থাকা যায় তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু আমরা আশা করতে পারি যে হ্যাঁ, উন্নতি লাভ করা অবশ্যই সম্ভব। জান্নাতুল ফেরদৌস, আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের মধ্যে তারা বোঝে না অনেক কিছু। যে শিশুদের মধ্যে অ্যাপ্রাক্সিয়া থাকে তাদের ক্ষেত্রেও কি এই সমস্যাটা হয়? না, এটি একটি পজিটিভ দিক, যেটা হচ্ছে যাদের অ্যাপ্রাক্সিয়া আছে সেই সকল শিশুদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বা বোঝার ক্ষমতা, অথবা যদি আমরা বলি রিসিপটিভ ল্যাঙ্গুয়েজ, সেই জায়গাটাতে কোনো অসুবিধা থাকে না। তারা সব বুঝতে পারে। তারা সবই বুঝতে পারে, শুধুমাত্র নির্দিষ্ট সময়ে সেই কাজটা করতে গিয়ে তার সেই কাজটা করতে ব্যাহত হচ্ছে অথবা সময়টা বেশি লাগছে। সে ঠিক মতোই বুঝতে পারছে, কিন্তু যেহেতু তার স্নায়বিক সমস্যার জন্য জিহ্বাটা ওই জায়গায় ভাবে কথাটা উচ্চারণ করতে পারছে না, উচ্চারণ করতে পারছে না। জি, তারাজের জন্য আপনি কি অ্যাডভাইস করবেন? ওর যদি ওরাল মোটর ফাংশনের যে কাজগুলো আছে সেই কাজগুলোর সাথে যদি সিলেবিক লেভেলে কাজগুলো করা যায়, সম্পন্ন করা যায়, তাহলে ওর জন্য বেশ ভালো হবে। এবং সিঙ্গেল সিলেবল যদি কমপ্লিট হয়ে যায়, সম্পন্ন হয়ে যায়, তাহলে যদি ডাই সিলেবল অথবা দুইটা সিলেবলে যে শব্দগুলো আছে সেগুলোর জন্য যদি উনি কাজ করতে থাকেন, তাহলে আমি আশা করছি যে উনি একটা আশানুরূপ ফল পাবেন। ধন্যবাদ আপনাকে। তানিয়া রহমান, আপনি এতক্ষণ আমাদের আজকের যে বিশেষজ্ঞ জান্নাতুল ফেরদৌসের কথা শুনছিলেন, তো উনি বলেছেন, আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, আপুকে অনেক ধন্যবাদ যে আপু অনেক ভালো একটা গাইডলাইন দিয়েছে। আমি এখানে এসে আসলে অনেক বেশি উপকৃত হয়েছি, যে এখন আমি বুঝতে পারতেছি যে তারাজকে নিয়ে আমাকে কি কি করতে হবে। তো এটা আসলে অনেক বেশি ইফেক্টিভ হবে আমার জন্য। জি, অনেক ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস, শিশু বা ব্যক্তি যার মধ্যে অ্যাপ্রাক্সিয়া সমস্যাটি আছে, এই সমস্যাটি যদি ধরতে দেরি হয়ে যায় বা ডায়াগনোসিস হতে দেরি হয় বা সঠিক সময় যদি সাপোর্ট না দেওয়া যায়, সেক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে? তার কমিউনিকেশনটা ব্যাহত হয় প্রথমত যে বিষয়টা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে অ্যাপ্রাক্সিয়া আছে সেটা তো আসলে বুঝতে পারে না, কথা বলতে চাচ্ছে না, অথবা কথা বলতে ইচ্ছা প্রদর্শন করছে না, বা তার ইচ্ছা শক্তি কম, এই বিষয়গুলো বেশি হয়ে তার হচ্ছে মানসিকভাবে সে কিন্তু অনেক ডিপ্রেসড হয়ে যায়। সেটা শিশু এবং বয়স্ক উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ তার বোঝার ক্ষমতা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সে বুঝতে পারছে সবকিছু, সে বলতে চেষ্টাও করছে, কিন্তু সে পারছে না। তখন কিন্তু দেখা যায় হচ্ছে যে তার সাথে অন্যান্য চারপাশে যে অস্থিরতাতে ভোগে, অবশ্যই তার ডিপ্রেশন চলে আসে এবং সে একটা মানসিক অশান্তিতে ভোগে, যে কারণ সে কাউকে বুঝাতে পারছে না তার সমস্যাটা আসলে কি। সে কিন্তু বুঝতে পারছে ঠিকই, তো সেই এই বুঝতে পারা এবং অন্যকে বোঝাতে না পারার যেই হীনমন্যতা যেই বিষয়টা, সেটা কিন্তু তাকে অনেক বেশি মানসিকভাবে প্রভাবিত করে। সো সেই ক্ষেত্রে আমাদের আসলে এই বিষয়ে একটু সচেতন হওয়া প্রয়োজন, এবং হচ্ছে যেই ব্যক্তি যেই সমস্যাটা নিয়ে আছে সেই ব্যক্তিকে একটু আমার বুঝতে চেষ্টা করতে হবে যে কেন আসলে পারছে না, সেটা কি তার আসলে অপারগতা নাকি সে ইচ্ছাকৃতভাবে সেটা করতে চাইছে না। জান্নাতুল ফেরদৌস, বয়স্ক মানুষদের অ্যাপ্রাক্সিয়া কেন হয়? স্ট্রোকের জন্য হতে পারে, সেটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য হতে পারে, মাথায় যে কোনো আঘাতজনিত কারণে হতে পারে, অথবা অনেক সময় দেখা যায় হচ্ছে আমরা কিছু ডিজেনারেটিভ কন্ডিশন বলি, অর্থাৎ বয়সের সাথে সাথে বিভিন্ন ধরনের রোগ চলে আসে, যেমন পার্কিনসন ডিজিজ বলি, ডিমেনশিয়া বলি, এই ধরনের ডিজিজের জন্য কিন্তু দেখা যায় যে একটি বয়স্ক মানুষের অ্যাপ্রাক্সিয়া বা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই মুহূর্তে আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে বিশেষ শিশুদের অ্যাপ্রাক্সিয়া এবং বয়স্ক মানুষদের অ্যাপ্রাক্সিয়া, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? বয়স্কদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা অ্যাকুয়ার্ড হয়ে যায়, সেটা সে শিখে ফেলে, তারপরে সেটা হারিয়ে যায়। আর শিশুদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন লেভেলের আগেই কিন্তু তার অ্যাপ্রাক্সিয়াটা চলে আসে। সো তার জন্য দেখা যায় যে যখন যেটা শিখতে হবে, শিখতে গেলে সে কিন্তু আরেকটু বেশি সমস্যার সম্মুখীন হয়, কারণ সে এটা কখনো কোনোদিন বলেইনি, বলার আগেই সে একটা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে যে সে এই আওয়াজটা সঠিকভাবে করতে পারছে না বা এই কাজটা সঠিকভাবে করতে পারছে না।
তো সেই জন্য শিশুদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অ্যাপ্রাক্সিয়া থাকলে একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, যার কারণে অভিভাবক এবং পরিবারের শিশুকে আর একটু বেশি সাপোর্ট দেওয়া উচিত। অনেক ধন্যবাদ। তানিয়া রহমান, কাউন্সিলিং সাপোর্টটা নিয়েছিলেন কখনো? না আপু, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। যেমন আমি যখন ফার্স্ট ডক্টরের কাছে যাই, তো উনি যখন এইচডিটা বলে, তা আমাদের সাধারণত প্যারেন্টসদের মধ্যেই যখন আমরা অটিজম শুনি তখনই কিন্তু আমরা ঘাবড়ে যাই, মাথায় আকাশ ভেঙে পড়ে, আমার বাচ্চা কেন, এই ধরনের অনেক কিছু মাথায় আসতে থাকে। হ্যাঁ, কজ হচ্ছে আমরা এটা তো জানি না, আমরা ফ্যামিলিতেও খুব রেয়ার আছে যে ফ্যামিলি তো আমরা এগুলো দেখি নাই। তো ডক্টর যখন এভাবে বলে দেয়, তো তখন আসলে আমাদের মেন্টাল কন্ডিশনটা বলার মতো না কোন ইয়াতে হয়। যখন আমাকেও বলছিল, আমি তখন বলতে পারবো না আমি কি করছি, মানে লাইক আমি আমার মধ্যে ছিলাম না। আমি তখন সোজা ওয়াশরুমে চলে যাই, হাফ অ্যান আওয়ার আমি পানির ট্যাপ ছেড়ে রাখি, মানে যাতে কেউ আমি চিৎকার করছি না কান্না করছি সেটা যাতে কেউ বাইরে বুঝতে না পারে। তো সেই টাইমটা যে এতই ছিল, পরে আমি দেখি যে আমার মানে ফোন ভাইব্রেট হচ্ছে, তারপর আমি দেখি হ্যাঁ আমার হাজব্যান্ড কল করতেছে তাড়াতাড়ি চলে আসার জন্য, অনেক লেট হয়ে গেছে। তো এই যে সিচুয়েশন, আমি এমনও দেখছি যে ডক্টরের চেম্বারে বাচ্চার সামনে তো প্যারেন্টসরা দেখা যাচ্ছে যে কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে ডক্টর না এটা হতে পারে না, আপনি এমন মেডিসিন দেন যাতে আমার বাচ্চাটা ঠিক হয়ে যায়। তো এই যে বাচ্চার সামনে তারা এরকম ইয়াগুলো করছে, তো এটা যদি একটা কাউন্সিলিং হয়, যে ডক্টর বলার আগে যদি তাকে একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়, দেন ঠিক আছে আপনি 2-1টা সেশন পরে তাকে বলেন। সে যখন মেন্টালি প্রিপেয়ার হচ্ছে, সে যখন কিছুটা বুঝছে, তাহলে সে এই ধরনের রিয়াকশনগুলো বাচ্চার সামনে দিবে না। তানিয়া রহমান, আমরা বুঝতে পারছি সেই মুহূর্তটায় আপনি কিভাবে কাটিয়েছেন বা এই বিষয়টা আপনাকে কিভাবে কষ্ট দিয়েছে, আমরা এটা বুঝতে পারছি। এবং আমাদের একটা অনুরোধ থাকবে, যারা এই বাচ্চাদের নিয়ে কাজ করছেন বা অ্যাসেসমেন্টের কাজটা করছেন, যখন জেনে যান যে বাচ্চাটি আসলে এসডি বা এই ধরনের কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন বাবা মাকে বলার সময় একটু সময় নেন, তাদেরকে একটু সময় দেন, তাদেরকে এটাকে গ্রহণ করার মতো একটি অবস্থায় নিয়ে আসেন, তারপর তাকে জানান। স্বাভাবিকভাবেই আমার শিশুর এই ধরনের একটি সমস্যা, সেটা এএসডি হোক বা অন্য কোনো স্নায়বিক সমস্যাই হোক, মেনে নেওয়াটা বাবা মার জন্য অনেক কঠিন। আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। বিশেষ ধন্যবাদ আমাদের আজকের বিশেষ অতিথি, সে আজকে আমাদেরকে সময় দিয়েছে, সহযোগিতা করেছে, তার জন্য রইল আমাদের হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। দর্শক, আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম যে শুধু অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুই নয়, ও যে কোনো ব্যক্তি এই অ্যাপ্রেক্সিয়াতে আক্রান্ত হতে পারে এবং এই সমস্যাটি শনাক্ত করতে দেরি হলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে সে সম্পর্কেও জানলাম। খুব অল্প বয়সে যদি শিশুর এই অ্যাপ্রেক্সিয়ার সমস্যাটি শনাক্ত করা যায় এবং শিশুটিকে যথাযথ সাপোর্ট দেওয়া যায়, তবে অধিকাংশ ক্ষেত্রেই তারা এই সমস্যাটি থেকে বের হয়ে আসতে পারে। সেক্ষেত্রে অভিভাবকের সচেতনতা অত্যন্ত জরুরি। তাই আপনাদের কাছে অনুরোধ, শিশুর যদি কথা বলতে সমস্যা হয় কিংবা স্পিচ ডিলে থাকে, তাহলে সেটি কী ধরনের সমস্যা তা অবশ্যই জেনে নেবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার প্রিন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সাথেই থাকুন। হাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও, অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও।